ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। এনবিআর এর চেয়ারম্যানের নিচের কর্মকর্তাদের সাথে খাতির না রাখলে নানা হয়রানির শিকার হতে হয়। নিয়মমতো কিছুই করেন না রাজস্ব কর্মকর্তারা। সচিবালয়, বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে বৈঠকে এই অভিযোগ করেন বিজিএমইএ নেতারা। বস্ত্রমন্ত্রী জানান, এনবিআর ও কাস্টমসের হয়রানি আসলে বড় সমস্যা। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজ টালিখাতার আলোচনার বিষয় ঠিক করেছি, এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ কেন। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আছেন বিজিএমই এর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় যাবার আগে বিজিএমই এর সভাপতি যিনি আছেন এস এম মান্নান কোচি একটি বক্তব্য আপনাদেরকেও দেখাতে চাই, দর্শকদেরকেও দেখাতে চাই। অর্থনৈতিক অঞ্চলগুলি ১০০টি রয়েছে, তার আমার জানা মতে হয়তো ৬০টি অঞ্চল চালু আছে, আর বাকিগুলি কাজকর্ম চলছে। যেমন মিরসরাই, সেখানেও আমাদের কমপক্ষে ৪৬টি গার্মেন্টস সেখানে হবে। সেখানে আমরা বিনিয়োগ করেছি, আমরা টাকা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেখানে আমরা বিল্ডিং করে সেখানে যেতে পারিনি, যেটা আজকে আমাদের সবচেয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে একটি হয়রানির জায়গা। এনবিআর এর চেয়ারম্যান অত্যন্ত সৎ, কিন্তু তার নিচে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আমদানি রপ্তানিতে। আমরা আমাদের আলোচনা শুরু করতে চাচ্ছি। শুরুতেই জনাব সৈয়দ নজরুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটি আমরা শুরুতেই বলছিলাম যে এনবিআর এবং কাস্টমসের বিরুদ্ধে হয়রানির যে অভিযোগ আপনারা করেছেন, সেই অভিযোগটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে যে সেক্টরটার উপর নির্ভরশীল পুরো দেশ, সেই সেক্টরকে নিয়ে আমাদের যারা সরকারের বিভিন্ন রেগুলেটরি ডিপার্টমেন্টগুলি আছে, সাপোজ আমরা এনবিআরকে বলতে পারি, এনবিআর এর আন্ডারে কাস্টমস এবং বন্ড, আমরা যথেষ্ট সুযোগ সুবিধা অবশ্যই পাই, এটা নো ডাউট। কারণ সুযোগ সুবিধা পেয়েছি বলেই বাংলাদেশের অর্থনীতি আজকে এই পর্যায়ে এসেছে। সুযোগ সুবিধা যদি না পেতাম তাহলে বাংলাদেশের এই আরএমজি সেক্টর এখানে দাঁড়াতে পারতো না। যদি এখানে দাঁড়াতে না পারতো তাহলে ১৭ কোটি মানুষের যেই অর্থনৈতিক যোগান, এই যোগানটা কিন্তু এই সেক্টর দিতে পারতো না। আজকের যে ক্রাইসিস পিরিয়ড চলছে কোভিড পরবর্তীতে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিদেশে আমাদের যে চাহিদা আমরা ছিল, সেই চাহিদা অনেকটা কমে আসছে। সে একদিকে কোয়ান্টিটি কমে গেছে, অন্যদিকে প্রাইস কমে গেছে। সেজন্য আমরা নতুন নতুন মার্কেটের দিকে যাচ্ছি। নতুন মার্কেটে যেতে হলে আমাদের যে চ্যালেঞ্জগুলি আছে সেটা হচ্ছে এখানে নতুন ম্যাটেরিয়ালসের ইম্পোর্ট করতে হচ্ছে এবং নতুন আইটেম এক্সপোর্ট করতে হচ্ছে। এখন এই যে নতুন মার্কেট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকে আমরা যেহেতু চলে গেছি, এই মার্কেট চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতিকে ঠিক রাখার জন্য আমরা যারা এন্টারপ্রেনাররা প্রাইভেটলি ইনভেস্ট করে ফেলেছি, আমরাও যেন টিকে থাকি, সেইভাবে আমরা কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করে বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমরা কাজ করা শুরু করেছি। ইতিমধ্যে আমরা সুফলও পাচ্ছি। কিন্তু এনবিআর এর যে কথাগুলি আসছে সেটা হচ্ছে মাঠ পর্যায়ে যারা আছেন তারা মনে হয় এটা উপলব্ধি করতে পারছেন না। তারা বিভিন্ন আইনের ফাঁক ফুকর বের করে দিয়ে আমাদেরকে আসলে হয়রানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত আছে। আমরা দেখি, আমরা যখন কমিশনার মহোদয়ের সাথে কথা বলি সমস্যার সমাধান হয়ে যায়, আমরা যদি একটু উঁচু মহলে কথা বলি সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে আইনের কারণে আমাদের শুধু নিম্ন যারা আছে মাঠ পর্যায়ে তাদেরকে দোষারোপ করলে কাজ হবে না। আসলে এটা দোষারোপ করতে চাইও না, কারণ আইনের বাইরে তারা কিন্তু যেতে পারে না। সেই আইন অনুযায়ী আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, যেখানে চ্যালেঞ্জ করে আমরা টিকে থাকার লড়াই করছি। শুধু নিজেরা টিকে থাকা নয়, বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের ১৭ কোটি মানুষকে যাতে অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে পারে সেইভাবে আমরা কাজ করছি। সেখানে আইনের ফাঁক ফুকর দিয়ে, আইনের দোহাই দিয়ে আমাদেরকে যদি ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং হ্যারাসমেন্ট করা হয়, বিভিন্ন রকমের ডিমান্ড করা হয়, তাহলে কিন্তু শুধুমাত্র আমরা নয়,
নতুন প্রজন্ম বিমুখ হবে এই সেক্টর থেকে, সেই সাথে বিদেশিরা আমাদেরকে খারাপ সিগন্যাল দিচ্ছে। তোমাদের দেশে এক একটা মাল আসার পর 15 দিন যদি লাগে বিভিন্ন রকমের হিসাব করে, বিভিন্ন রকমের আর আইন কানুন দেখিয়ে সেখানে কেমনে আমরা উৎপাদন তৈরি করব, সেটাই আমাদের প্রশ্ন করে বিদেশিরা। আবার এক্সপোর্ট ক্ষেত্রে তা একই রকমের দেখা যায়, সেখানে ওজনের একটা কথা বলে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। বর্তমান সময়ে আমি মনে করি দোষারোপ দিয়ে কাজ হবে না। বর্তমানে অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে বিশ্বের সমস্ত বড় বড় দেশগুলি অর্থনৈতিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মধ্যে পড়ে গেছে, বাংলাদেশও সেখানে পড়ে গেছে। বাংলাদেশের খাদ্যদ্রব্যের দাম অনেক বেড়ে গেছে, বিদ্যুৎ গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। এগুলিকে মোকাবেলা করে অর্ডার পরিমাণ কমে গেছে, প্রাইস কমে গেছে। একদিকে আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, অন্যদিকে আমাদের চাহিদা কমে গেছে। সেখানে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে যেখানে আমরা এগিয়ে যাওয়ার লড়াই করছি, সেই জায়গায় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং উচ্চস্থ কর্মকর্তারা যেভাবে অনুধাবন করে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন, যে কোনো ইস্যু যখন তাদের নলেজে তুলি তারা সাথে সাথে এটা সমাধান করার কাজ করেন। আপনাদের যে অভিযোগটা ছিল করা না হয়, সেখানে যদি আইন সংশোধন করা না হয়, শুধুমাত্র নিচের লেভেলের অফিসারদেরকে দায়ী করলে কিন্তু এটা ভুল করা হবে। আচ্ছা, আপনাদের যে অভিযোগটা ছিল সেটা নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। আমি তাহলে একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাই। আপনি এতক্ষণ শুনছিলেন যে যেমনটি বলছিলেন বিভিন্ন ধরনের অভিযোগ, একই সাথে যে কথাটা শুরুতে কিন্তু বলা হয়েছে যে এনবিআর এর চেয়ারম্যান সৎ, কিন্তু তাদের নিচের কর্তাদের খুশি না করলে হয়রানি হতে হয়, কাজ হয় না। আপনি এ ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। বিষয়টি একটি ডিপার্টমেন্টের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ, সুতরাং সেই অভিযোগের ব্যাপারে তৃতীয় পক্ষ হিসেবে আমরা এখানে মন্তব্য করা থেকে আমি বিব্রত বোধ করছি, নাম্বার 1। কারণ অভিযোগ যদি থাকে, অভিযোগ তারা যথাযথভাবে জানাবেন এবং নিশ্চয়ই ওই যে উনি বারবার বললেন আইনের ফাঁক ফোকর, আইনের ব্যবস্থা, আইন সংশোধন লাগবে। সৈয়দ নজরুল ইসলাম সাহেব কিন্তু শেষে খুব সুন্দর কথাটাই বলেছেন, আইন দিয়ে, কারণ এখানে আইন দিয়ে চলতে হয়, যিনি আইন প্রয়োগ করেন আর যিনি করেন উভয় যদি আইন মানার ব্যাপারে যদি সচেষ্ট থাকেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এইসব সিচুয়েশনগুলো একদিনে তৈরি হয়নি। আপনি আইন দিয়ে হয়তো এইভাবে বেঁধে দিয়েছেন, আবার ওদিকে বলবেন যে দেশের উন্নয়নের জন্য করবেন ইত্যাদি, আবার ওদিকে বলবেন যে ওনারা যেভাবে ওকে একটা চালিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কথা তিনটার ভিতরে কিন্তু সমন্বয় হতে হবে। তো সেই জন্য আমি মনে করি যদি স্পেসিফিক অভিযোগ থাকে, স্পেসিফিক অভিযোগ তো হলোই, বোঝা গেল এটা যথা কর্তৃপক্ষের কাছে, যিনি আর যারা আইন তৈরি করেন, যারা এনবিআরকে চালান বা ওদের উপরের যে কর্তৃপক্ষ, তারা তো নিশ্চয়ই একটি সরকারি দপ্তর না, এটা রাষ্ট্রীয় দপ্তর, খেয়াল করতে হবে এটা রাষ্ট্রীয় দপ্তর। সুতরাং রাষ্ট্রীয় দপ্তর তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যেয়ে যদি না পারে, তো তাহলে সেটা যারা আইন তৈরি করেছেন সেই আইনের সংশোধনের প্রস্তাব দিতে হবে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কর্তৃপক্ষ যারা এটা শুনছেন অভিজ্ঞতাটা মানে অভিযোগটা, তাদের উচিত হবে বা নিয়ম হবে যে এইটা তদন্ত করা স্পেসিফিক, যে এই অবজেকশন কেন উঠলো এবং এটা কেন গেল। কারণ যিনি ওই পক্ষের দায়িত্ব পালন করছেন এনবিআর এর কর্মকর্তারা, তারা কিন্তু একটা আইনের আওতায়, তাদেরও কিন্তু ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুল আছে, তারা ওই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বা অন্য কারণে উদ্বুদ্ধ হয়ে আইন ভুল করে তারপরে কাউকে যদি ছাড় দিয়ে থাকেন, এগুলো একটা ইনস্ট্যান্স হয়ে যায় এবং এটা ইনস্ট্যান্স হয়ে গেলে পরবর্তীকালে আর সোজা করা ঠিক থাকে না এবং ওর তো নিজের চাকরি বাকরি সব চলে যাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, সে বাড়াবাড়ি করছে কিনা, সে তার আইনের সুযোগ থাকা সত্ত্বেও তার মনোভঙ্গির কোনো সমস্যা আছে কিনা, তার যেসব কথাগুলো আছে কিনা, সেগুলো অবশ্যই দেখা উচিত। এই দেখার চেষ্টা সবসময় চলছে, আশা করি চলবে। আর ওই এনবিআর এর চেয়ারম্যান খুব সৎ আর ওনারা খারাপ, এইভাবে শ্রেণীকরণ করে কথা বলাটা ঠিক না। কারণ একটা ডিপার্টমেন্টের একবার নিচের একটা লোক যদি কোনো অন্যায় করে, সেটার জন্য কিন্তু দায়ীটা ওই সর্বশেষ এ পর্যায়ে পর্যন্ত চলে যায় বা মানে বর্তায়। এটা একটা নিয়মের নিয়ম। ভারতে আপনার কোনো জায়গায় যদি একটা কি বলে একটা রেল অ্যাক্সিডেন্ট হয়, ওই রেলমন্ত্রী কিন্তু পদত্যাগ করেন বা তিনি কিন্তু এই দায়ী দায়িত্ব নিয়ে থাকেন। তা সুতরাং এখানে ওই আলাদা করে দেওয়া না, যে উনি ভালো, উনি করলে করতে পারে,
ইনি করতে পারে না, এটা একটা ডিপার্টমেন্টে অ্যাডমিনিস্ট্রেটিভ চেনের মধ্যে এটা একটা সৃষ্টি করে আর কি। ঠিক আছে, সুতরাং আমি মনে করি অভিযোগটা যদি যথার্থ হয় সেটার অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ সেটা করবেন। কারণ আমরা সবাই এই বিজিএমইএ হোক আর কর্মকর্তা এনবিআর হোক, আমরা সকলেই কিন্তু উন্নয়ন চাই, প্রত্যাশা চাই, অবশ্যই। আমার এই সেক্টর ভালো হয়ে গড়ে উঠুক, কারণ এর সাথে আমাদের সমগ্র অর্থনীতির স্বার্থ জড়িত। নিশ্চয়ই। হ্যাঁ, আরো তো সেই কারণে তো সুতরাং আমার পরামর্শ অবস্থান হচ্ছে স্পেসিফিক অভিযোগ থাকলে সেটা তারা লিখিতভাবে স্পেসিফিক করে কমিউনিটির কাছে দেবেন, অর্থাৎ সংসদের কাছে দেবেন, কারণ সংসদই আইন পাশ করেন এবং সংসদ এইটা এনবিআর কে জি, তারা আমি এই প্রশ্ন নিয়ে তারা আনতে জনাব পারেন। সৈয়দ নজরুল আর ইসলামের আর কাছে আর যাব। এনবিআর এর পক্ষ থেকেও বলি, এনবিআর এর দিক থেকেও তাদেরও আত্মবিশ্লেষণের দরকার আছে, যে প্রয়োজন আছে যে হ্যাঁ সত্যি তারা ইচ্ছাকৃত এটা করছে কিনা। এটা নিশ্চয়ই আমি মনে করি এনবিআর কর্তৃপক্ষ সেটা অবশ্যই। দেখবেন এবং তারা দেখবেন। একটা বিরতি থেকে আসছে, আমাদের সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। সৈয়দ নজরুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। বিরতির আগে যেমনটি শুনছিলেন মোহাম্মদ আব্দুল মজিদ বলছিলেন যে করণীয় আসলে কি, এবং আমিও যদি একটু জানতে চাই যে বিজিএমইএ তো এনবিআর চেয়ারম্যানের কাছে এই অভিযোগটা জানাতে পারতো, সেখানে সচিবালয় মন্ত্রীর সাথে বৈঠকে কেন সেই অভিযোগটা জানানো হলো? দেখুন, মূল জিনিসটা হচ্ছে এনবিআর চেয়ারম্যান এটা একটা রাষ্ট্রীয় সংস্থা। আমরা রাষ্ট্রকে যদি সাহায্য না করি তাহলে কিন্তু রাষ্ট্র এগিয়ে যাবে না। আমরা যারা ব্যবসা করি শুধুমাত্র নিজের জন্য ব্যবসা করি না, আমরা রাষ্ট্রের প্রয়োজনীয় কিন্তু ব্যবসা করি। আমি যে কথাটা শুরু থেকে বলেছিলাম, প্রায় 17 কোটি মানুষকে যদি অর্থনৈতিকভাবে শক্ত মজবুত ভিতে দাঁড় করানোর জন্য যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, সেটার সুফল পেতে হলে এই আরএমজি সেক্টরকে প্রটেক্ট করতে হবে। আরএমজি সেক্টর শুধু আইন কানুনের উপর ভিত্তি করে যদি চালানো রাখা হয়, এবং ইন্টারেস্টিং হচ্ছে কি এই আইন কানুনের কথা যেগুলি আসছে সেগুলি কিন্তু অনেক ব্যাকডেটেড, অনেক আগে। আমার প্রশ্ন হচ্ছে গত 40টা বছর যারা এসেছে তাদের সহযোগিতার কারণেই কিন্তু এই আরএমজি সেক্টর আজকের এই পর্যায়ে বিশ্বের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। এখন খুব খারাপ সময় যাচ্ছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা চলছে আমাদের মার্কেট কান্ট্রিগুলিকে, যেখানে আমাদের বাজার দেশ কান্ট্রি আছে, যেমন ইউরোপ আমেরিকার অবস্থা তেমন একটা ভালো নাই, সেই জন্য তাদের চাহিদা কমে গেছে, প্রাইস কমে গেছে, কোয়ান্টিটি কমে গেছে। সেখানে আমাদেরকে দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য, আমার ইনভেস্টমেন্ট ঠিক রাখার জন্য আমাকে নতুন বাজারে নতুনভাবে ঢুকতে হচ্ছে। সেই জন্য আমরা বেশ কিছু আমাদের আইনের বাইরে গিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সেটা যদি যারা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আছেন তাদেরকে বুঝতে হবে, আর তাদেরকে দোষ দিয়ে তো লাভ নাই। আসলে তারা একটা আইনের মাধ্যমে চলে, কিন্তু তাদেরকে ওই জায়গায় আমরা দোষারোপ করি। আইন আছে ঠিক, 40 বছর এই আইনটা ছিল, এই আইনের মাধ্যমে কিন্তু সহযোগিতা পেয়ে পেয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন যদি সে আইনের দোহাই দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, তাহলে আমরা যেই জাম দিচ্ছি, আমরা যে 2030 সালের মধ্যে $100 বিলিয়ন টার্গেট নিয়ে বাংলাদেশকে সচ্ছল করার জন্য কাজ করছি, তাহলে আমাদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা তাদেরকে বিবেচনা করতে হবে। আমরা রাষ্ট্রের সহযোগিতা চাই, আমরা রাষ্ট্রকে ঠকাতে চাই না। আমরা সব সময় বলি আইন আছে, আইন দেশের জন্য, মানুষের জন্য, ব্যবসার জন্য করা হবে, কিন্তু যে আইন মানুষের ক্ষতি করবে, ব্যবসার ক্ষতি করবে, যে আইন ইনকাম বন্ধ করে দিবে, সেই আইন কোনো অবস্থাতেই মানা উচিত নয়। সেটা অবশ্যই আমরা আইন যারা পাশ করেন সেখানেই তুলে ধরবো। সেই তুলে ধরার কারণেই কিন্তু আমরা মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছি, কারণ মাননীয় মন্ত্রী রাজনৈতিক নেতা, ওনারা মানুষের জন্য কাজ করেন, রাজনীতি করেন। আমরা বিশ্বাস করি আমাদের মন্ত্রীরা যারা আছেন, অর্থ মন্ত্রণালয় বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, আমাদের শিল্প বস্ত্র মন্ত্রণালয় বলেন, সবার কাছে আমরা যাচ্ছি যাতে সামনের বাজেটের মধ্যে এই সমস্ত আইনগুলি যেন সংশোধন করা হয়। আইন সংশোধনের কথা বলছিলেন। আইনের কারণে আমরা যেই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি এবং যারা ইমপ্লিমেন্ট করছে তারা যেভাবে প্রবলেম ফেস করছে, তাদের কাছ থেকে যেন এই প্রবলেম থেকে মুক্তি পায়। নিশ্চয়ই। আমি তাহলে একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে একটু জানতে চাই, আইন সংশোধনের বিষয়ে যেমনটি বলছিলেন সৈয়দ নজরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এমন হয়রানি ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়? না, এটা তো খুব খুব প্রশ্নের কথা। সৈয়দ নজরুল আমি মনে করি খুব স্পষ্ট করে বলেছেন, 40 বছর ধরে
কোনো একটা আইনের ভিতর দিয়ে, তারপরেও সহযোগী সকল সংস্থা, আমি এনবিআর শুধু বলবো না, সকল প্রতিষ্ঠান তারা সবসময় এই গার্মেন্টসের বিষয় ইয়ে করে, কারণ এটা আমাদের একটা প্রাণবায়ু আমি মনে করি, গার্মেন্টস সেক্টর, জিপিএম ইত্যাদি আমার সব দিক দিয়ে। এখন আমার হাত যদি বাধা থাকে আইনের দ্বারা, আর আমি সেইটা সেইটা নিজে নিজে উদ্বুদ্ধ হয়ে নিজে উদ্বুদ্ধ হয়ে আমি আইন ভঙ্গ করে একটা সেক্টরকে হেল্প করতে যাব, তারপর আমার নিরাপত্তা কোথায়? এই প্রশ্নগুলো আসবে। সুতরাং কথা খুব সামারাইজড হলো, খুব ভালো বলেছেন। এই দাবিটা এখন বাজেট, সামনে বাজেট, এই সময় আপনাদের ঠিক কি কি কোন আইনের দ্বারা কেন আপনাদের এই হচ্ছে, বাধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেটা সরাসরি আমি মনে করি সংসদকে বলা দরকার। কারণ সংসদে 80% মাননীয় সংসদ সদস্য ইয়ে করেন, কি বলে, রিপ্রেজেন্ট করেন বিজনেস কমিউনিটিকে। এমনকি আমার মনে হয় নিশ্চয়ই ওনাদের বিজিএম এরও অনেক খুব উদ্বোধন নেতারা, তারাও সেখানে আছেন। তারা সোচ্চার হতে হবে পার্লামেন্টে, এবং আইনটা পাশ করার সময় এই যেহেতু অর্থ বিল একটা পাশ হবে, এবং অর্থ বিলেই সাধারণত সংশোধনীগুলো আনা হয়, এবং ওনাকে ওখানে সংশোধনীগুলো এনে যদি পাশ করে দেন, ইট ইজ ওকে। আর এরপরেও স্পেসিফিক কোনো জায়গায় যদি কারোর বা ব্যক্তিগত ব্যবহার বা কোনো কারণে যদি কিছু হয়, সেটার জন্য আলাদাভাবে অ্যাডমিনিস্ট্রেটিভলি জি। এনবিআর তারা দেখবেন। কিন্তু আমি মনে করি এখানে মূলত বিষয়টা হচ্ছে যে আইনটা একরকম বা ভাষায় একরকম কথা বলা আছে, আর ইমপ্লিমেন্ট করার সময় আমার তো ব্যক্তিগত ঔদার্য দেখাবার একটা সীমা আছে, এটা অবশ্যই, জি। দেখা উচিত। তো সেক্ষেত্রে সেইটা দেখাতে যেই আমি ঔদার্য না দেখাতে পারাতে আপনি আমার বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনবেন, এটা মানে সুবিচার হবে সেক্ষেত্রে না। আসলে এটা খতিয়ে দেখা দরকার, পুরো এবং আইন বিষয়টা সংশোধনের এটা বিষয়ে খতিয়ে দেখতে বলছিলেন। হবে। নিশ্চয়ই দেখতে হবে, আইন এবং আমি আবার সংশোধন বলছি, সকল দপ্তর সকলেই আমরা অবশ্যই প্রত্যাশা করি আইন আমাদের সংশোধনটাই অর্থনীতি জরুরি, যেমনটি আপনারা দুজনেই বলছিলেন। আমাদের হাতেও আর সময় নেই, শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।